ভালো হিমশিম খেতে হচ্ছে আমাকে বলতে পারেন? ওনাদের কথোপকথন শুনে রাত আন্দাজ করে নিল তারা সহকর্মী একে অপরের, দুজনেই ভিন্ন ডিপার্টমেন্টের। রাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। তখনই মাহমুদ স্যার রুদ্ধকে উদ্দেশ্য করে বলে উঠল, তা স্যার, রাত কি পরিচিত নাকি আপনার? রাত কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের বেশ বুদ্ধিমতী একজন ছাত্রী। রুদ্ধ রাতের দিকে একবার চেয়ে মুচকি হাসি দিল। হঠাৎ মাহমুদ স্যারের এমন প্রশ্নের কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে, তা মুখ দেখে স্পষ্ট বোঝা গেল। কি বলবে হয়তো গুছিয়ে উঠতে পারেনি, অতপর অপ্রস্তুত গলায় বলল, হ্যাঁ, আমার পরিচিত। রুদ্ধের উত্তর শোনা মাত্রই রাতের মুখটা মলিন হয়ে আসলো। রাতের নরম মনের গহীনে অবস্থিত অভিমান ক্ষোভ বিক্ষোভে পরিণত হলো। ওকে কি এতটাই ঘৃণা করে যে লোক সম্মুখে বউ বলে পরিচয় দিতেও অনিচ্ছা, এতটা কার্পণ্যবোধ করে? রুদ্ধকে বাকিটা বলতে না দিয়েই তাদের কথাবার্তার মাঝেই রাত কোনো বাক্য ব্যয় ছাড়াই হনহনিয়ে প্রস্থান করল। হঠাৎ রাতকে এমন গাল ফুলিয়ে হাঁটা ধরতে দেখে কথা থামিয়ে দিল রুদ্ধ। কোনো কিছু না বলে সে নিজেও পিছু নিল রাতের। রুদ্ধকে এভাবে কথার মাঝখানে চলে যেতে দেখে কপাল কুঁচকে কিছু না বুঝেই হাঁ করে তাকিয়ে রইল মাহমুদ স্যার। দ্রুত পায়ে কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে হেঁটে মেন রোডের দিকে গেল রাত। রুদ্ধের এমন আচরণে অনেক কষ্ট পেয়েছে সে। পরক্ষণে মলিন হাসল সে। রুদ্ধ তাকে পেছন থেকে কয়েকবার ডাকলেও তা কর্ণকুহুরে নিল না সে। শুনবে না রুদ্ধের কথা। নিজের হ্যান্ডব্যাগটাতে হাত রেখে ভালো করে চেপে ধরে হাঁটার গতি আরও বাড়িয়ে দিল রাত। রাত তার কথা না শোনায় রুদ্ধ এক পর্যায়ে দ্রুত পা ফেলে এগিয়ে এসে রাতের হাত ধরে থামালেই এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল রাত। লোকজন ভরা রাস্তায় এমন ঘটনায় অনেকেই হাঁ করে চেয়ে আছে, তবুও সেসবে গা করল না রাত। সেসব খেয়াল করার মতো মানসিকতাও নেই তার এখন। তার ছোট্ট মনটা হুট করেই দুমড়ে মুচড়ে গেল যেন রুদ্ধের এমন কথায়। লোকটা এতটাই অপছন্দ করে তাকে যে পরিচয়টুকু দিতেও দ্বিধাবোধ হয়। কই, এতদিনে তো তার আচরণে তা মনে হয়নি রাতের। প্রচণ্ড কান্না পাচ্ছে তা, কিন্তু রুদ্ধের সামনে সে কাঁদতে চায় না এখন। রুদ্ধ রাতের বাহু সজোরে ধরে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রাত আবারও নিজেকে ছাড়িয়ে নিল। তারপর এই প্রথম রুদ্ধের সামনে উঁচু গলায় চেঁচিয়ে উঠে বলল, খবরদার, একদম আমাকে স্পর্শ করবেন না, ছোবেন না আপনি আমাকে। যার আমাকে অন্যের সামনে পরিচয় দিতে এত অনিচ্ছা, তার সাথে যাব না আমি। যে নিজের স্ত্রীকে পরিচয় দিতে এতটা কার্পণ্য, তার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। রুদ্ধ যেন হতভম্বের শীর্ষে রাতের এহেন চিৎকারে, তবুও তা দমিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার কথাটা শোনো রাত, এভাবে চিৎকার করো না। তুমি আমাকে ভুল বুঝছো রাত পাখি। আমার পুরো কথাটাই তো শেষ হয়নি। আর আমি আর কিচ্ছু শুনতে চাই না। দোষটা আমারই। আপনি কবে মানলেন আমাকে বউ? সেই তো দয়া দেখিয়ে রেখেছেন আমার উপর, দয়া করেই এতদিন জোর করেন মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন। তবে এখন থেকে আর এত কষ্ট করা লাগবে না আপনাকে, লাগবে না এত দয়া। হাত ছাড়ুন আমার, আমি একাই যেতে পারবো। কান্না চেপে রেখে পরপর এতগুলো কথা বলে রাতের গলা ধরে এসেছে, তবু আবারও ধরা গলায় বলে উঠল, আপনি আর কখনো আমাকে নিতে আসবেন না, আমি একাই যেতে পারবো। লাগবে না আমার জন্য আপনার এতটা দয়া দেখানো। আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আসলে বিয়েই মানেন না। নামমাত্র বউ হয়ে থাকার ইচ্ছা আমার একটুও নেই। চুপ। আমি কি এমন কিছু বলেছি তোমাকে? কে বলেছে আমি তোমাকে বউ হিসেবে পরিচয় দিচ্ছি না? তুমি আগে এতটা রিয়াক্ট কেন করছো রাত? আমার কথাটা শোনো, চুপচাপ গাড়িতে ওঠো। পানিতে টইটুম্বুর ভরা চোখটার ছলছল চাহনি পড়ল রুদ্ধের দিকে। রাত ক্লান্ত নরম স্বরে বলল, না বলেননি, তবে আপনার আচরণেই তা স্পষ্ট করে দিয়েছেন আপনি। শুধু দায়িত্বের খাতিরেই এত ঝামেলা করতে হয় তো? আর করতে হবে না, মুক্তি দিলাম আপনাকে এই বাড়াবাড়ির দায়িত্ব থেকে। লাগবে না আমাকে নিয়ে এত ভাবার। কথাটা বলে রুদ্ধের প্রতিক্রিয়া বা জবাবের অপেক্ষা না করেই রাত একটা রিস্কা নিয়ে উঠে পড়ল। একবারও তাকালো না রুদ্ধের পানে, তাকাবেও না। অনেক কষ্ট পেয়েছে তার আচরণে সে। আর কিচ্ছু শুনতে বা জানতে চায় না। তবে এতটুকু অবশ্যই জানে রুদ্ধ এখন বাড়ি ফিরবে না। না ফিরুক তাতে তার কি, সে এখন থেকে আর জ্বালাবে না রুদ্ধকে। সারা পথ কাঁদতে কাঁদতে এসেছে রাত। বাড়িতে এসে গোসল সেরে বেরিয়েই ঘরে রুদ্ধকে বিছানায় বসে থাকতে দেখে থমকে গেল রাত। এমনিতেই তো রেগে গেলে বাড়িতে দেরিতে আসে রুদ্ধ, তাহলে আজ আগেই
তবুও নিজের কৌতূহল দমিয়ে নিল রাত ভেতরের ক্ষোভে। আসুক আর না আসুক তার কি। রুদ্ধকে দেখে অগ্রাহ্য করে ঘর থেকে বেরোতে নিলেই পেছন থেকে রুদ্ধ তাকে ডেকে বলল। এদিকে এসো রাত। রাত শুনলেও না শোনার ভান করে বেরিয়ে গেল। শুনবে না কোনো কথা, থাকুক সে, এমন দরকার নেই শুনবার। আর নাইবা বিরক্ত করবে সে আর তাকে। রাত হয়েছে, তাও প্রায় মধ্যরাতের কাছাকাছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে রানু বেগমের সাথে টেবিল গোছাচ্ছে রাত। পারুল খালা রান্নাঘরের কাজ করছে, জামিনা বানু তার ঘরে। ড্রয়িং রুমের সোফাতে চিত্রা আর শুভ্রা বসে গল্প করছে। চিত্রা নামের মেয়েটার ফুপু নাকি ঢাকাতে এসেছে, তারপর আত্মীয়র বাসায় বেড়াতে। চিত্রা তার ফুপির সাথে সেখানে যেতে চায়নি, তাই সে এখানে থাকবে কিছুদিনের জন্য। তাই এবারের লোকেরাও আর অমত করেনি। যতই হোক বাড়ির মেহমান তো। চিত্রা যখন প্রথমে বাড়িতে এসেছিল রুম থেকে সহজে বের হতো না, কারোর সাথে কথা বলতো না। পরবর্তীতে খুলনা থেকে ফিরে আসার পর তাকে আর এ বাড়িতে দেখেনি রাত। পরে শুভ্রাকে জিজ্ঞেস করে সে জানতে পেরেছিল চিত্রা নাকি তারা যেদিন খুলনা রওনা দিয়েছিল সেদিনই বগুড়ায় চলে গিয়েছিল। রাত চিত্রার দিকে একবার তাকালো। রাতকে সরাসরি কেউ না বলেও সে ভালোভাবে এটা বুঝতে পেরেছে চিত্রা নামের মেয়েটার রুদ্ধকে পছন্দ করে। রুদ্ধের প্রতি মেয়েটার চাহনি বলে দেয় তা। সেদিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল রাত। বিরক্ত লাগছে তার, কেন জানি মেয়েটার উপস্থিতি তার একদমই সহ্য হচ্ছে না। আজ রাতে খাওয়ার সময় চিত্রা রুদ্ধের পাশের চেয়ারে তার গা ঘেঁষে বসেছিল। এমনিতেই রুদ্ধের উপর রেগে আছে সে। এই দৃশ্য দেখার পর তার রাগ আরও বেড়ে গেল যেন। শুভ্রার সাথে কথা বলতে বলতে চিত্রা রাতের দিকে তাকালো। সে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে রাতের ভার হওয়া মুখ। দুপুরে এসে সে লক্ষ্য করেছে রাত এমন করে আছে। রুদ্ধ একবারের জন্য ঘর থেকে বেরোয়নি। চিত্রা বেশ কয়েকবার গিয়েছিল রুদ্ধের সাথে কথা বলতে, কিন্তু রুদ্ধের অমন রাগান্বিত গম্ভীর চেহারা দেখে আর ঘাটার সাহস করেনি। সে ভালোভাবে বুঝতে পারছে কিছু একটা হয়েছে দুজনের মাঝে। কিছুটা ব্যঙ্গ সুরেই চিত্রা রাতের উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে তোমার? মুখটা অমন করে রেখেছো কেন? দেখে মনে হচ্ছে কেউ তোমাকে জোর করে করলা জুস খাইয়ে দিয়েছে। চিত্রার কথায় রাতের চোখ মুখ শক্ত হয়ে গেল। চিত্রার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ আপু, আমি খুবই ভালো আছি, শুধু একটু ক্লান্ত, কিছু হয়নি আমার। তোমার কি হয়েছে কি কি হয়নি তা তো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। রুদ্রেরও একই অবস্থা দেখলাম। কি হয়েছে তোমাদের মধ্যে? আবার কি কাণ্ড ঘটিয়ে বসে আছো তুমি? তখনই পেছন থেকে রানু বেগম শক্ত কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলে উঠলেন, ওদের মধ্যে কি হয়েছে সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। যদি কিছু হয়েও থাকে তাহলে সেটা নিতান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার। তোমাকে এই বিষয়ে চিন্তা করতে বলেনি কেউ। ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলার রাইট আমরা কেউই রাখি না। রানু বেগমের কথায় মুখ ছোট হয়ে গেল চিত্রার। কিছুটা বিরক্ত চোখে তাকালেন রাতের দিকে, তারপর আবার কথা বলা ব্যস্ত হয়ে পড়ল শুভ্রার সাথে। শুভ্রা নরম চোখে তাকালো তার ভাবি মনির দিকে। সে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে বিষয়টা, কিন্তু জিজ্ঞেস করার সাহস হয়নি তার। রাত শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি দিলেন। এই মানুষটা সে বাড়িতে আসার প্রথম দিন থেকে নিজের স্নেহের আঁচলে আগলে রেখেছেন তাকে। তখনই রানু বেগম রাতের দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে এসে বলল, রাত তো অনেক হয়েছে মা, তুই বরং ঘরে যা, একটু আমি আর তোর পারুল খালা করে নেব। তুই যা, এখন রুমে যা, তোকে ক্লান্ত লাগছে প্রচুর। না মা, আমি করে নিচ্ছি, এই তো হয়ে গেছে প্রায়। রাত রানু বেগমের দিকে না তাকিয়েই উত্তর দিয়ে প্লেটগুলো হাতে নিয়ে রান্নাঘরের দিকে যেতে নিলে পেছন থেকে ভরাট কণ্ঠস্বরে পা দুটোর গতি নিবৃত হলো। রাত, তোমাকে আমি 2 মিনিটের মধ্যে ঘরে দেখতে চাই, and I won't repeat it. হঠাৎ আচমকা এত জোরে কেউ কথা বলায় কেঁপে উঠল রাত। পেছনে ঘুরে তাকাতেই দেখল প্রচণ্ড রেশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্ধ। রাতের চোখে চোখ পড়তেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রানু বেগম রুদ্ধ এবং রাতের দুজনেরই ভার হওয়া চেহারা লক্ষ্য করেছে। দুপুরে দুজনের কেউই খায়নি। রাতের বেলা খাওয়ার সময় রুদ্ধ কোনো রকম দুকাল খেয়ে উঠে চলে গেছে। রাতও খাবার প্লেটে খাওয়ার নাম করে আঙুল ঘুরিয়েছে বসে বসে। রানু বেগম বুঝতে পেরেছে তাদের মধ্যে কিছু একটা হয়েছে, তবু ওদের ব্যক্তিগত ব্যাপার বলে মাথা দেওয়ার প্রচেষ্টা করেনি। নিজের ছেলের যাওয়ার পানে চেয়ে রাতের কাছে এসে বললেন, ঘরে যাও রাত। বিনিময়ে কিছু বলতে নিলেও শাশুড়ির শান্ত দৃষ্টিতে চেয়ে আর কিছু বলল না।
প্লেটগুলো রেখে ঘরের দিকে হাঁটা দিল। চিত্রা ওদের দিকে চেয়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে গেল। এসব আদিক্ষেতা একেবারেই সহ্য হচ্ছে না তার। রাত উঠে ঘরে গেলেও নিজের রুমে গেল না। জামিনা বানুর রুমে এসেছে সে। যাবে না সেই লোকটার কাছে। রুদ্ধের অস্তিত্ব গ্রাস করে ফেলেছে তার ছোট্ট হৃদয়কে। আর কিছুতেই সে আর নিজেকে প্রভাবিত করতে দেবে না। জামিনা বানু ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। রাত গিয়ে আলতো করে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। যাবে না ওই ঘরে। যে মানুষ তাকে বউ মানে না তার সাথে এক ঘরে থাকার মতো আত্মসম্মানহীন কাজটা মোটেও করবে না রাত। শুয়ে থেকে খানিক সময় পার হলেই চোখ বুজে আসলো রাত। নিজের রুমে অনবরত পায়চারি করছে রুদ্র। নিচে গিয়ে মেয়েটাকে বলে আসার পরও এখনও কেন আসছে না রুমে, তাই ভাবতে লাগলো রুদ্র। প্রচণ্ড রাগ হচ্ছে এবার তার। না আর সহ্য হলো না। দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে বেরিয়ে স্নেহের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো বিছানায় রাত আছে কিনা, কিন্তু না, রাত সেখানে নেই। তারপর আবার নিচে একবার উকি দিল সিঁড়ির উপর দাঁড়িয়েই। সেখানে যে রাত নেই তা ভালোভাবে বুঝতে পারল সে। তারপরে পা বাড়ালো খোলা বারান্দায়। সেখানে যদি না থাকে তাহলে একমাত্র দাদিমার রুমেই আছে রাত। তার ধারণাই সত্যি হলো। দাদিমার পাশেই চুপটি করে বিড়ালের মতো শরীর গুটিয়ে শুয়ে আছে রাত। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেল রুদ্ধ। ভাগ্যিস দাদিমা এখন ঘুমিয়ে আছে, না হলে কোনোভাবেই সে তার সামনে রাতকে নিয়ে যেতে পারত না। ধীরে ধীরে ঘুমের ঘোরে তলিয়ে যেতেই আকস্মাৎ শীতল স্পর্শে কেঁপে উঠল রাত। তবুও ঘুম যেন চোখে এঁটে বসেছে। শূন্যে ভাষার অনুভূতি হলেও চোখ টান করে তাকাতে বেশ সময় লাগলো। খানিকটা পরেই নিজেকে ধাতস্থ করে চোখ খুলে তাকাতেই নিজের খুব কাছেই আবিষ্কার করলো পুরুষালী গম্ভীর চেহারাটা। শুরুতে ভরকে গেলেও ব্যাপারটা উপলব্ধি করতে পেরে উঠে বসতে গেলে রুদ্ধ তার দুঘাত চেপে বিছানার সাথে চেপে ধরল তাকে। গুরু গম্ভীর চেহারাটা ঝুঁকিয়ে আরও কাছে আনলো। নিজের অবস্থান উপলব্ধি করতে পেরে উঠে বসতে গেলেই রুদ্ধ দু কাঁধ চেপে বিছানার সাথে আগের থেকেও দ্বিগুণ জোরে চেপে ধরল। রাত বিভ্রান্ত হলেও তা প্রকাশ না করে কণ্ঠে বিরক্তি এনে বলল, আশ্চর্য, কি করছেন কি আপনি? আর আমি? উফ, ছাড়ুন তো, ব্যথা লাগছে। আমি এখানে কি করে এলাম? ছাড়ুন আমাকে, উঠবো আমি এনেছি কোলে তুলে। কপালে অসংখ্য ক্রূরভাস ফেলে বলল রুদ্ধ। কপালে অসংখ্য ভাস থাকলেও কণ্ঠ জুড়ে শীতলতা। হিমকণ্ঠের বাক্য রাত খানিকটা ভরকে বলল, মানে কোলে তুলে এনেছি, আর কথা না শুনে এত লাফালাফি করার সাহস হয়েছে কেন? বলেই আবারও কোলে নেয়ার উপক্রম করতেই রাত হুড়মুড়িয়ে নড়ে চড়ে বলল, এই একদম না। কেন এনেছেন আপনি? কোন সাহসে? সরুন, আপনি আমাকে যেতে দিন। বলে বুকে হাত দিয়ে রুদ্ধকে সরাতে নিলে রুদ্ধ তাকে আরও চেপে এসে বলল, আমি বাড়ি এসে থেকে ঘরে তো আসোইনি, বরং আমি এতবার ডেকেছি তবুও আসোনি। আবার তখন ড্রয়িং রুমে সবার সামনে ডেকে আসলাম, তারপরও তুমি কিনা দাদিমার ঘরে গিয়ে ঘুমালে। কোন সাহসে আমাকে অগ্রাহ্য করে অন্য ঘরে শোয়ার সাহস হলো? কি করে? সাহসের কি আছে? যে আমার বউ, যে আমাকে বউই মানে না, আমি কেন তার ঘরে আসব? কোনো পরপুরুষের সাথে আমি এক ঘরে ঘুমোতে পারবো না। আমি পরপুরুষ? হ্যাঁ, পরপুরুষই আপনি, বনপুরুষ, গরিলা। আমি যদি পরপুরুষ হয়ে থাকি তাহলে তোমাকে এই পরপুরুষের সাথেই ঘুমাতে হবে, আমার গা ঘেঁষেই থাকতে হবে তোমাকে। পারবো না আমি। খবরদার ছোবেন না আমাকে, আপনি দূরে থাকুন আমার থেকে। রাতের এমন কথার প্রতিউত্তরে রুদ্র কিছু বলতে যাবে তখনই রুদ্র তাকে ফোন দিল। এত রাতে কখনো রুদ্র তাকে ফোন দেয় না, তাই না চাইতেও ফোনটা হাতে তুলে নিল। সে ব্যস্ত থেকে সেদিকে তাকাতেই যেই হাত দিয়ে রাতকে ধরে রেখেছিল সেই হাত আলগা হয়ে আসলো তার। হাত আলগা হয়ে আসতেই রাত তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সেদিকে হা করে তাকিয়ে থাকলো রুদ্ধ। এটা কি হলো? মেয়েটার সাহস কি দিন দিন বেড়ে যাচ্ছে? তাকে এভাবে ধাক্কা দিয়ে চলে গেল মেয়েটা, কিভাবে পারল? এসব ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে কানে ধরল রুদ্ধ। তারপর রুদ্রের সাথে কথা বলতে বলতেই বারান্দায় পা বাড়ালো সে। রুদ্রর সাথে কথা বলে রুদ্ধ আবার পা বাড়ালো দাদিমার রুমের দিকে। তবে এবার আর দরজা খুলতে পারল না। সে কারণে রাত ভেতরে ঢুকেই দরজা লক করে দিয়েছে। ক্লান্ত নিঃশ্বাস ছাড়ল সে। তারপর নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল সে বিরক্ত হয়ে। আজ রাতে আর তার ঘুম হবে না শান্তিতে। মেয়েটা এভাবে কেন জ্বালাচ্ছে তাকে? একটু শান্ত হয়ে তার কথা শুনলে কি হয় মেয়েটার? পূর্ণিমার রাত। আকাশ যেন ধুয়ে মুছে ফেলা কোনো স্বচ্ছ আয়না হয়ে আছে, যার গভীরে ভেসে আছে এক নিঃসঙ্গ পূর্ণ গোলচাঁদ।
তার আলো নেমে এসেছে নিঃশব্দে এই ধরনের হৃদয় জুড়ে, যেন আকাশ থেকে সাদা চুমু ঝরে পড়ছে পৃথিবীর বুকে। বাতাস আজ ভারহীন, শান্ত, যেন প্রকৃতিও নিঃশ্বাস ফেলে চাঁদের প্রেমে পড়েছে। চারপাশে এক অপার্থিব গন্ধ হাজারি গোলাপের। তারা নিজেদের হৃদয় খুলে দিয়েছে রাতের আলোর কাছে। প্রতিটি পাপড়ি নিখুঁত, যেন কোনো নিঃশব্দ কবি রচনা করেছে তার গভীর প্রেমের কবিতা। মাধবীলতা যেন সাদা গোলাপি শাড়ি পরে জানালার ধারে দাঁড়িয়ে থাকা অভিমানী প্রেমিকা। তার গন্ধে মিশে আছে এক ধরনের অভিমান আর আকুলতা। তাদের মাঝে সাদা রঙ্গনা নিঃশব্দে হাসে। তারা যেন পূর্ণিমার চাদরে ছোট ছোট দ্রুত চুপিসারে ছড়িয়ে দিচ্ছে প্রশান্তি। আকাশে একটিও মেঘ নেই, অথচ হাওয়ায় একটা হালকা শিহরণ আছে, যেন কোনো পুরনো স্মৃতি বাতাসে দুলছে। গাছের পাতা যেন স্থির হয়ে অপেক্ষা করছে কখন চাঁদ আরও কাছে এসে মুখ ছুঁয়ে যাবে। পূর্ণিমার আলোয় ভিজে উঠেছে ফুলেরা, গন্ধে ডুবে আছে বাতাস, আর প্রকৃতি যেন নিজের গভীরতম ভালোবাসার চিঠি খুলে বসে আছে এই রাতের আলোয়। এই পূর্ণিমার মুগ্ধতা, ফুলেদের নীরব সৌন্দর্যের মাঝে খোলা বারান্দায় বসে আছে এক অভিমানী রমণী। সাদা আলোয় তার মোহ মিশ্রিত শুভ্র মায়াবী মুখটা যেন আঁকা হয়ে গেছে দুঃখের জল রঙে। চোখ দুটো চাঁদের দিকে তাকিয়ে, কিন্তু মন যেন অনেক দূরে, কোনো না বলা কথার ভেতর। সে পড়েছে পাতলা একটা নীল সুতির শাড়ি। চাঁদের কোমল আলো ছুঁয়ে যাচ্ছে তার কাঁধ, চুলের প্রান্তে, যেন চাঁদ নিজেই তাকে সান্ত্বনা দিতে এসেছে। হাতে ধরা আছে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা, যেটা সে ঠিকমতো খায়নি, শুধু ধরে রেখেছে। তার অভিমান যেন ফুলেদের গন্ধে মিশে গিয়ে আরও ভারী হয়ে উঠেছে। কারো প্রতি রাগ জমে আছে মন খারাপে, কিংবা শুধুই নিজেকেই প্রশ্ন করছে, আমি কেন ওই বজ্জাত লোকটার জন্য মন খারাপ করে থাকবো? সে তো ঠিকই নেচে গিয়ে বেড়াচ্ছে। উফ, আজ একদিন হয়ে গেল রাত লুকিয়ে বেড়াচ্ছি শুধু। রুদ্ধ রাতের সঙ্গে কথা বলতে পারেনি এই 24 ঘন্টা। সেই ঘটনার পর একদিন ধরে নিজেকে আড়াল করে রেখেছে রাত। রুদ্ধ বাড়ি এলেই নিজেকে লুকিয়ে ফেলেছে সে। কথা বলবে না সে এই বজ্জাত লোকের সাথে। কেনই বা বলবে? লোকটা কেন তার অভিমান ভাঙালো না? অবশ্য অভিমান ভাঙাবেই বা কেন? সে তো বিয়েটা কখনো মেনেই নেয়নি। জোর জবরদস্তি থেকেছে সে এই কয়দিন তার সাথে। রাত রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছে, সেও দূরে সরে গিয়েছে যেন। অথচ বোকা রাত জানেই না রুদ্ধ কিভাবে ছটফট করে গেছে 24টা ঘন্টা। রাতের মুখটা একটুখানি দেখার জন্য সে তা দাদিমার রুমের সামনে গিয়ে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকেছিল সেই রাতে। কিন্তু রাত নিষ্ঠুর রমণীর মতো মুখ ফিরিয়ে নিয়ে দরজা আটকে দিয়ে ঘুমিয়েছিল। আজকে সকালে তাকে দেখেও না দেখার ভান করে চলেছে। আজ ভার্সিটি থেকে ফেরার পথে রুদ্ধ রাতের জন্য অনেকগুলো বেলি ফুলের মালা সঙ্গে করে নিয়ে এসেছে। রাস্তায় আসার সময় একটা ছোট্ট পিচ্ছি মেয়েকে ফুলগুলো বিক্রি করতে দেখে তার থেকে সবগুলো কিনে নিয়েছে সে। কিন্তু যার জন্য এত কষ্ট করে এনেছে তাকে তো পাচ্ছে না সে কোথাও। রাত রুদ্ধের সেই খোলা বারান্দায় হাঁটু ভাঁজ করে মুখ গুজে বসে আছে। চোখ দুটো লাল হয়ে আছে তার। তখনই পুফিকে লাফাতে লাফাতে তার কাছে আসতে দেখে সেদিকে তাকালো সে। আলতো করে কোলে তুলে নিল তাকে। পুফিকে কোলে তুলে নিতেই পুফির গলায় সুতো দিয়ে পেঁচানো নীল রঙের একটা ছোট্ট কাগজের টুকরো দেখল সে। চোখ কুঁচকে তাকালো সেই কাগজের টুকরোর দিকে। কৌতূহলী হয়ে আলতো হাতে কাগজটা খুলে নিল সে। নীল রঙের পেঁচানো কাগজটা কালো রঙের সুতো দিয়ে মোড়ানো। চোখ কুঁচকে চারপাশে তাকালো সে। তারপর হাতের চিঠিটা খুলল সে। চিঠিতে, আমার প্রিয় স্নিগ্ধ শুভ্র রাত রঙ্গনা, আমার বুকে মাথা গুজে স্নিগ্ধ কোমলতা ছড়িয়ে দেয়া প্রথম ও শেষ রমণ। জানো কি, কান্না করার সময় তোমার লাল হয়ে থাকা মুখটা আমার খুব প্রিয়। তার থেকেও বেশি প্রিয় তোমার শরতের কোমল আলোর রশ্মির মতো মিষ্টি হাসি মাখা মুখটা। তোমার চুলে মুখ গুজে মিষ্টি সুবাস শ্রবণ না করতে পেরে অস্থির হয়ে আছে এক অধম। তা কি তুমি জানো? তুমি যখন কেঁদে কেঁদে তোমার চোখের পানি আমার শার্টের বুকের কাছের অংশে মোছো, তখন আমার নিজেকে দুনিয়ার সব চাইতে ভাগ্যবান পুরুষ মনে হয়। মনে হয় তখন এটাই চাই, এই নীল গ্রহে একমাত্র আমার বুকটাই হোক তোমার চোখের পানি গড়িয়ে পড়ার জায়গা। তুমি মন খুলে কাঁদবে আর তোমার চোখের পানি আমার বুকে এসে মুখ ঘষে মুছে দেবে, আর সেই দৃশ্য দেখে চোখ জুড়াবো। আমি কতটা সৌভাগ্যবান, তাই না রমনা? চিঠিটা পড়ে চোখে পানির টোল টইটুম্বুর করতে থাকলো রাতের। এই লোক এত সুন্দর করে আবার কবে থেকে কথা বলে? রাত চিঠিটা আরও একবার চোখ বুলিয়ে ভাবতে থাকলো, এ আবার কেমন চিঠি? চিঠির শুরুতে মানুষ সুন্দর করে প্রিয় লিখে, শেষে ইতি লিখে।
এই চিঠির কোনো ইতিউতি নেই কেন? তখনই পুভি আবার এলো। এবার তার গলায় আরও একটা চিঠি। এবারে চিঠিটা সাদা কাগজের, এটাও কালো সুতো দিয়ে মুড়িয়ে পেঁচানো। রাত আলতো হাতে সেটাও খুলে পড়তে লাগলো চিঠিতে। মামা, তুমি কি পাপার উপর এখনও রাগ করে আছো? পুফি পাপাকে বকে দিয়েছে। পুফির মাম্মাকে এতগুলো সরি বলেছে পাপা। এখন রুমে চলো তো, তোমাকে ছাড়া ঘুম আসে না তো। ইতি, তুলার ডিব্বা পুফি। চিঠিটার নিচে কালো কালিতে পুফির পায়ের ছাপ দেয়া। রাত বাপ মেয়ের এমন চিঠি দেখে অবাক হলো। রাত চিঠিটা পড়েই কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে রুদ্ধকে খোঁজার চেষ্টা করতে লাগলো। বারান্দার মেন দরজার দিকে তাকাতেই দেখতে পেল বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্ধ। তার দিকেই তাকিয়ে আছে সে। অভিমানে চোখ সরিয়ে নিল রাত। কথা বলবে না সে এই লোকটার সাথে। বদলোক একটা। অভিমানী প্রিয়সীর মুখ ফিরিয়ে নেওয়াতে মুচকি হেসে ফেলল রুদ্ধ। তারপর আস্তে আস্তে হেঁটে গিয়ে বসলো রাতের পাশে। আচমকা কুলে তুলে নিয়ে বসালো নিজের কোলে। হতভম্ব হয়ে গেল রাত রুদ্ধের কাজে। রুদ্ধ রাতের নাকে নাক ঘষতে ঘষতে বলল,